এটা নিউজ দেখছেন হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংস্কৃতি বিনিময় এই বিষয় নিয়ে কথা বলবো মুশফিকা কাশেম মিশুর সঙ্গে, কমিশনার পেমব্রক সিটি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। থ্যাংক ইউ। এই বিষয়টা একেবারেই নতুন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংস্কৃতি বিনিময়, এই সংস্কৃতি বিনিময়ের বিষয়টা আসলে কি যদি একটু বুঝিয়ে বলতেন। এটা হচ্ছে সিস্টার সিটি একটা প্রোগ্রাম আমি বাংলাদেশে অ্যাকচুয়ালি আনতে যাচ্ছি। আমেরিকা থেকে এটা অলরেডি প্রসেসড হয়ে গেছে, আমেরিকা থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে এজেন্ডার মাধ্যমে, কমিশন এটাকে অ্যাপ্রুভ করেছে। তো এখন আমি ওয়েট করছি যে বাংলাদেশে হচ্ছে গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভাল দিতে হবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে দিনাজপুর ডিসিকে চলে যাবে অ্যান্ড দেন হচ্ছে কালচারাল বিনিময়, যেটা সিস্টার সিটি প্রোগ্রামের মেইন কনসার্ন আমার, সেটা হচ্ছে যে আমরা এক দেশের সাথে আরেক দেশের ফ্রেন্ডশিপ হয়, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে এক দেশের সিটির সাথে আরেক দেশেরও ফ্রেন্ডশিপ হয়, যেটাকে সিস্টার সিটি প্রোগ্রাম বলা হচ্ছে। তো ওখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মেইন যেটা কালচারাল এক্সচেঞ্জ করব। সো এখানে কালচারাল এক্সচেঞ্জ যেগুলো আসবে, ধরেন আমরা যেমন বাংলাদেশে হচ্ছে পয়লা বৈশাখ পালন করি আর কি। সো হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস যেগুলো পালন করছি, তেমনি আমেরিকাতেও কিছু এরকম যেগুলো হ্যালোইন, থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস, এই জিনিসগুলো যেমন হচ্ছে। তো আমরা প্ল্যান আছে যে যদি এমন হয় আমেরিকা থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে এসে বাংলাদেশের কালচারটাকে বোঝানো বা জানানো, বা বাংলাদেশ থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে গিয়ে আমেরিকায় এই কালচারগুলো জানানো। সো যেটা মেইনলি হবে যে দুই দেশের কান্ট্রির সাথে কালচারাল এক্সচেঞ্জ আমরা করতে পারবো। তো তখন মনে হয় যে আরও ভালোভাবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আপনি দিনাজপুরের কথা বলছিলেন, দিনাজপুর শহরটাকেই কেন বেছে নেওয়া হলো? রাজধানী শহর ঢাকাকে রেখে দিনাজপুরে কেন? দিনাজপুরকে আমি এই কারণে বেছে নিয়েছি কারণ বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক, ঢাকা বলতে আমরা ক্যাপিটালকেই বুঝি। সো অনেক প্রোগ্রাম আছে যে আমি চাচ্ছিলাম যে রুরাল এরিয়া এগুলোকে একটু টেনে নিয়ে আসা, হ্যাঁ, এগুলো থেকে কিছু স্টার্ট করা যায় কিনা। তাহলে যেটা হয় যে এরপরে আমরা পরবর্তী ধাপে দিনাজপুর, রংপুর, চিটাগং, কক্সবাজার, যেগুলো অলরেডি যে আমরা ট্যুরিস্ট এরিয়া হিসেবে যেগুলোকে জানি, এগুলো ছাড়া আমাদের বাড়তি কি আছে, যেমন দিনাজপুরের চাল, দিনাজপুরের লিচু অনেক উন্নত, অনেক বিখ্যাত অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলোকে তুলে ধরার জন্য। আর যেহেতু আমি জন্মগ্রহণ করেছি দিনাজপুরে, সো আমি স্টার্টটা করেছি দিনাজপুর থেকে। সো হচ্ছে ইন ফিউচারে আমার প্ল্যান আছে যে আমি অন্য ডিস্ট্রিক্ট নিয়েও যেন আমি কাজ করতে পারি আর কি। কি মনে হয় যে সংস্কৃতি তো আসলে একটা জাতির ধারক বাহক, কি মনে হয় কতটুকু আমরা এক্সচেঞ্জ করতে সক্ষম হব? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ফ্রেন্ডশিপটার উপরে। আমার তরফ থেকে যেহেতু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমি বাংলাদেশ থেকে আমার বাংলাদেশের রিপ্রেজেন্টার হয়ে আমি ওখানে যতটুকু আমার দ্বারা সম্ভব হবে আমি ট্রাই করব। কিন্তু আমার এখানে অ্যাকচুয়ালি যেহেতু এটা দুই দেশের মধ্যে হচ্ছে, এখানকার লোকাল গভর্নমেন্টেরও একটু আমার হেল্পের দরকার আছে, কারণ তারা সহযোগিতাটা না করলে, অ্যাকচুয়ালি দুই পক্ষ থেকে সহযোগিতা না করলে ফ্রেন্ডশিপটা ওইভাবে পৌঁছাবে না। তো আমি মনে করি এখানে বাংলাদেশ যদি ফ্রেন্ডশিপ হয়, অ্যাজ এ সিস্টার সিটি হিসাবে যদি দিনাজপুরের সাথে প্রেমবুক পার্ক সিটির একটা ফ্রেন্ডশিপ হয়, আমরা অনেক কিছু অ্যাটলিস্ট আমাদের কিছু জিনিসের আমরা হচ্ছে হেল্প পেতে পারি। যেমন আমরা এডুকেশনাল কোলাবোরেশন করতে পারি, আমরা এনভায়রনমেন্টাল যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারি, তারপরে হচ্ছে স্মল বিজনেস নিয়ে কাজ করতে পারি। এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলো আমরা সাকসেস হতে পারি, এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা খুবই ভালো একটা দিকে আগায় নিয়ে যাবে, এবং আমরা বাংলাদেশকে ইন্টারন্যাশনাল হিসাবে বাইরের দেশটা দিকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। সংস্কৃতির মধ্যে তো আসলে অনেক কিছু পড়ে। আপনি বলছিলেন যে শুধু আমাদের যে উৎসব, তাদের যে উৎসব, এই জিনিসটার এক্সচেঞ্জ, এই জিনিসটা সম্পর্কে জানা, শুধু কি উৎসব সম্পর্কে জানা, নাকি গান বা সংস্কৃতির মধ্যে আরো যে পোশাক আশাক যা কিছু পড়ে সবকিছু সম্পর্কে? সবকিছু নিয়েই প্ল্যান আছে আমাদের, সবকিছুই পড়বে। যেমন আমি একটু আগে বললাম যে হচ্ছে এডুকেশনাল চলে আসবে, যেমন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে এখানে। তারপরে হচ্ছে স্মল বিজনেস কিভাবে স্টার্ট করে, ছোট থেকে কিভাবে একটু বড় বিজনেসের দিকে যাওয়া যায়, এই জিনিসগুলো ওইখানে সিস্টার সিটি প্রোগ্রামের মধ্যে আছে। সো এইগুলোও কালচারের মধ্যে পড়ে যায়। তো এটা হচ্ছে লাইক লংলি প্রসেস, ইটস নট এটা না আমি এখন এটা বলে ফেললাম কালকে হয়ে যাবে। সো এটা হচ্ছে আমরা ট্রাই করব আমাদের জায়গা থেকে
যতটুকু পারা যায় বাংলাদেশকে হেল্প করার, কারণ বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের দেওয়ার মতো সে তেমন কিছু না থাকলেও বা লিস্ট বাংলাদেশের যদি কিছু হয়ে করা যায়, এবং যে জিনিসগুলো আমাদের বিখ্যাত যেমন পাট, চাল, লিচু, যে জিনিসগুলো নিয়ে আমাদের বাংলাদেশের সেগুলো যদি আমরা বাইরের দেশে প্রেজেন্ট করতে পারি, আমার মনে হয় যে আমরা বাংলাদেশকে অনেক দূরে আগায় নিয়ে যেতে পারবো। আপনি বলছিলেন যে স্টুডেন্ট কিছু এখানে আসবে, আমাদের কিছু স্টুডেন্ট সেখানে যাবে, এই প্রসেসটা আসলে কিভাবে সিলেকশন হবে, মানে একসাথে হওয়ার সিস্টেমটা আসলে কেমন? আচ্ছা, এটা যেহেতু এটা প্রপোজালটা আমেরিকা থেকে অ্যাপ্রুভ হয়েছে, আরও একটা বিষয় একটু জানতে চাই, দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, স্টুডেন্টই কেন, মানে স্টুডেন্টের বাইরে অন্য কেউ কেন নয়? স্টুডেন্ট মানে এটা হচ্ছে, যেমন আমি যখন ছোট ছিলাম তো তখন কিন্তু আমি জানতাম না আমেরিকান কালচারগুলো কী ছিল। হ্যাঁ, যখন আমি বড় হয়ে পড়াশোনা করা শুরু করেছি এবং দেন তখন কিন্তু আমরা চাই স্টুডেন্ট লেভেল থেকে এটা শুরু হোক, দেন তারা বুঝবে যে আসলে প্রোগ্রামটাকে কিভাবে শুরু হয়। এবং আমাদের যেটা হয় যে আমরা ছোটোবেলা থেকে জিনিসগুলোকে যেভাবে জানতে পারি, বুঝতে পারি, সেটা বড় হয়ে আরও বড় একটা রূপ ধারণ করে এবং ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। বড়দেরকে এখানে স্টুডেন্টস সিস্টার সিটি প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি যেটা হয়, আমাদের যে অন্যান্য সিটির সাথে যে ফ্রেন্ডশিপগুলো আছে, এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকেই নিয়ে আসা হয় বেসিক্যালি প্রথমত। এবং হচ্ছে এই প্রসেসটা যেটা শুরু হবে, প্রসেসটা হচ্ছে যেহেতু এটা লোকাল আমার মানে আমেরিকা থেকে এটা অলরেডি অ্যাপ্রুভ, আমি এখন ওয়েট করছি বাংলাদেশ গভর্নমেন্টকে এটা অ্যাপ্রুভালের জন্য। এটা অন দ্য প্রসেসে আছে। প্রসেস হয়ে যাওয়ার পরে যখন আমাদের ফ্রেন্ডশিপটা একটা জায়গায় চলে আসবে, আমরা দুইজন মানে প্রোক্লেমেশন সাইন হয়ে যাবে, আমাদের সিগনেচার ডান হয়ে যাবে, দেন আমরা এখানে বসবো। যেহেতু এখন কোনো রাজনৈতিক দল নাই, নর্মালি হয় যে এক সিটির মেয়র সাথে আরেক সিটির মেয়র এটাতে সাইন করে, যেহেতু এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, সেক্ষেত্রে দিনাজপুর ডিসি এটাকে প্রেজেন্ট করবে। তো দিনাজপুর ডিসির সাথে যখন আমি বসবো, দেন আমরা কিভাবে, যেমন আমি ওখান থেকে আমেরিকা থেকে 10-15 কিছু সংখ্যক বা স্টুডেন্ট অল্প সংখ্যক নিয়ে শুরু করতে চাচ্ছি, নিয়ে আসলে তারা কোথায় থাকবে, কিভাবে তাদেরকে আমি তো তখন দিনাজপুর ডিসি ডিসাইড করবে যে এখানে তাদেরকে কোথায় সেফলি রাখা যাবে। ঠিক তেমনি আমি যখন বাংলাদেশ থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে যাব, তখন আমার প্রেমবুক পার্ক সিটি এটা ডিসাইড করবে তাদের সেফটির ব্যাপার, তাদের সব কিছুর কথা চিন্তা করে যে তাদেরকে কোথায় রাখা হবে, এবং তাদের যে প্রোগ্রামগুলো স্টার্ট হবে সেগুলোর আগে, মানে এগুলো একটা প্ল্যানে আগাবে। এত শর্ট ইয়াতে এখন বলা যাচ্ছে না, বাট এটা হচ্ছে ইন ফিউচারে আমরা মানে বসে দুই সিটির মেয়র বা রিপ্রেজেন্টেটিভ বসে এটা নিয়ে কথা বলে, লিগালি অ্যাডভাইজারও থাকবে, এখানে অ্যাটর্নিরাও থাকবে, দেন তারা যেভাবে অ্যাডভাইস করবে আমরা সেভাবে সেই প্রসেসের দিকে আগাবো। এই বিষয় নিয়ে আরও অনেক কিছু জানবার আছে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটু বিরতি নেন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আমরা কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংস্কৃতি বিনিময়, এই বিষয় নিয়ে কথা বলছিলাম মুশফিকা কাশেম মিশুর সঙ্গে, কমিশনার পেমব্রক পার্ক সিটি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। বিরতির পূর্বে অনেক কিছু জানছিলাম, একটু জানতে চাই যে এই জিনিসটা মাথায় এলো কিভাবে? এই জিনিসটা আমি যেহেতু অ্যাজ এ কমিশনার আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, কনফারেন্স, ন্যাশনাল লিগাল সিটি, ফ্লোরিডা লিগাল সিটি, এরকম কিছু প্রোগ্রাম হয় আমাদের বিভিন্ন স্টেটে। তো আমি যখন ওই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলাম, দেন ওই প্রোগ্রামে এটার নাম, মানে এরকম একটা প্রোগ্রাম আমি জানতে পারলাম যে সিস্টার সিটি একটা প্রোগ্রাম আছে, যেটাতে এক দেশের সিটির সাথে আরেক দেশের ফ্রেন্ডশিপ হয়। তো তখন আমি আমার সিটিতে এসে একটু খোঁজ নিলাম যে এই প্রোগ্রামটা অন্য কোন কোন সিটির সাথে আছে আমাদের। তো তখন আমি জানতে পারলাম যে তখন পর্যন্ত আর কি বাংলাদেশের বা হচ্ছে অন্য কোনো সিটির সাথে মানে কথোপকথন হয়েছে বা ওইভাবে কেউ ওইভাবে এই জিনিসটাকে উদ্যোগটা নেয়নি। তো তখন আমার মাথায় আসলো আমি চাইলে চায়না, তাই হচ্ছে ইন্ডিয়া বা সামথিং আদার্স কান্ট্রি, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, এগুলোর সাথেই করতে পারতাম। তো তখন আমি চিন্তা করলাম বাংলাদেশ কেন নয়, যেহেতু আমি বাংলাদেশের জন্ম আমার। তো আমি তখন এটাকে নিয়ে এসে এজেন্ডায় নিলাম, এজেন্ডা একটা দেওয়ার পরে
আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। নর্মালি একটা এজেন্ডা কোনো কিছু গেলে সেই এটা পাশ করানোর জন্য 3টা ভোটের দরকার হয়, 3জন কমিশনারের হ্যাঁ লাগে। সেক্ষেত্রে আমি হচ্ছে 5জন কমিশনারের সম্মতি পেয়েই হচ্ছে এই এজেন্ডাটা পাশ হয় আমার, এবং আমি তখনই সেদিনই অ্যাপ্রুভালটা চলে আসে, এবং তখনই আমি বাংলাদেশে এখানে যারা ওখানে যান উনি কনসুল জেনারেল যিনি সাবরিনা সেহলি সাবরিনা, ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং ওনাকে প্রপোজালটা পাঠানো হয়, এবং উনি গভর্নমেন্টলি আমাকে হেল্প করছে ফরেন মিনিস্ট্রিতে এটা পাঠানোর জন্য। এবং ফরেন মিনিস্ট্রি থেকে যারা হচ্ছে তারা এটা এখন দিনাজপুর ডিসি গভর্নমেন্টকে পাঠাবে আর কি, তারা কিছু প্রসেসে আছে যা অন দ্য প্রসেস। তো অ্যাজ সুন এটা যদি শেষ হয়ে যায় দেন আমরা হয়তো একটা ভালো ফ্রেন্ডশিপের দিকে আগাবো আর কি দুইটা দেশের মধ্যে। আমেরিকার অনেক সমৃদ্ধ সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের কাছে পৌঁছানোর বা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? এটাই একটা মেইন কনসার্ন আমার, যেহেতু সিস্টার সিটিতে ফার্স্ট থিং আমি বলেছিলাম যে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ। তো কালচারাল যখন আমরা এক্সচেঞ্জ করব, যখন আমাদেরকে জানাবো আমরা বাংলাদেশিরা কি কি মানে কোন কোন কালচারগুলো সেলিব্রেট করি, কিভাবে করছি, এবং তারা আমাদেরকে জানবে এবং তাদের কালচারগুলো আমরা জানবো, আমার মনে হয় এটা খুবই একটা ভালো উদ্যোগ শুরু হতে যাচ্ছে, যে আমরা দুই দেশের সম্পর্কগুলোকে আরও ভালোভাবে জানতে পারবো, যে তাদের আনন্দ বিনিময়ের সংস্কৃতিটা কোথায়, আমাদেরগুলো কোথায়। সো এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সিস্টার সিটি প্রোগ্রামের উপরে আর কিছু না, এটাই মানে মেইনলি বয়ে নিয়ে আসবে আমাদের ফ্রেন্ডশিপের জায়গা থেকে। আপনি বলছিলেন যে আপনি চাচ্ছেন একেবারে স্টুডেন্ট পর্যায় থেকে, সেটা কোন স্টুডেন্ট, স্কুল পর্যায়ের স্টুডেন্ট, সেটা আপনারা সিলেকশনটা কিভাবে করবেন? কতগুলো স্টুডেন্ট আসলে যাবে আপনাদের সাথে? এক্স্যাক্টলি এটা আমি এখন সংখ্যা বলতে পারছি না, কারণ এটা অবভিয়াসলি দুই সিটির আমি মানে বসে কথা বলে দেন হচ্ছে আমরা একটা হয়তো অল্প সংখ্যক সংখ্যা থেকে শুরু করব। আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যেটা কোনো ওভাবে গভর্নমেন্ট স্কুলই হতে হবে এমন না, আমরা হয়তো দিনাজপুরে থেকে 15টা স্কুল বাছাই করব, যে 15টা স্কুল একটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে। সেখান থেকে হয়তো যে কোনো হয়তো ক্লাসগুলোকে নির্ধারণ করে দেওয়া হবে, সেখান থেকে র্যান্ডমলি লটারির মাধ্যমে হয়তো আমরা সিলেক্ট করব। এখানে এমন না যে ভালো স্টুডেন্টই হতে হবে, বা এটা হচ্ছে মানে যার ভাগ্যে এটা আসবে আর কি, সে তারা এটাতে জয়েন করতে পারবে আর কি। আর একটু জানতে চাচ্ছিলাম যে শিক্ষা সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আগে অন্যান্য কোন দেশ যুক্ত হয়েছে, বা স্টুডেন্টরা আসলে এই সুযোগটাতে কতটুকু লাভবান হবে আমরা সেই সুযোগটা পাবার পরে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে অলসো, আবারও বলছি যে যেহেতু এটা অন দ্য প্রসেস, এখনও আমাদের হচ্ছে এটা ডান হয়নি, আমরা জাস্ট কার্যক্রমে আছি। তবে স্টুডেন্টদের যেমন হচ্ছে কালচারাল এক্সচেঞ্জে এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম নামেও একটা প্রোগ্রাম আছে, সেক্ষেত্রে শর্ট টার্ম কিছু প্রোগ্রাম থাকবে বা হচ্ছে এই টাইপের কিছু। সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করব বাংলাদেশের কিছু স্টুডেন্ট যদি ওখানে গিয়ে কিছু করতে পারে বা করার ট্রাই করে, এবং বাংলাদেশকে আমি যেহেতু এই প্রোগ্রামটাই চালু করতে চাচ্ছি, সো সেখান থেকে আমি ট্রাই করব যদি এরকম কিছু করা সম্ভব হয় আমার দ্বারা, আমি অবভিয়াসলি করব। এবং ওখান থেকে আর এখানে আসে জাস্ট কালচারই এক্সচেঞ্জ করতে পারবে, এখানে তো আর এডুকেশনাল, বাট যদি এমন কোনো প্রোগ্রাম দেয়া যায় যেটার বেসটা স্টার্ট হয়, যেমন হচ্ছে ইংলিশ মিডিয়ামের যে বেস বা যে জিনিসগুলো হচ্ছে আমেরিকার স্কুলগুলোতে স্টার্ট করা হয় একদম বেসিক, একদম শুরু থেকে প্রাইমারি লেভেল থেকে যেটাকে আমরা বলি, সেটা যদি এরকম একটা মানে কনসার্ন তৈরি করে একটা প্রোগ্রাম করে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করে দেওয়া হয় যে হ্যাঁ আপনারা স্কুল একদম বিগিনিং থেকে এভাবেই স্টার্টটা করেন, তাদের এক্সেন্টের একটা চেঞ্জ চলে আসবে। তো এরকম কিছু জিনিস আমরা ট্রাই করব, মানে কথা বলার, এগুলো আসলে সব কিছুই এরকম অনেক কথা বলা যায়, বাট আমি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আসলে বলাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না, কারণ এটা যেটাই আমি প্রস্তাব রাখি না কেন দুই সিটিকেই সমর্থন করতে হবে, এবং যদি এটা অ্যাপ্রুভাল হয় তখন হয়তো ইন ফিউচারে আমরা আসলে এটা নিয়ে অনেক ভালো কিছু করতে পারবো। এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ জানলাম, একটু আপনার বিষয়ে জানতে চাই। যখন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে থাকা অবস্থাতেই কি সাংস্কৃতিক কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন? হঠাৎ করে এই সংস্কৃতি সম্পর্কে আসলে এত আগ্রহ, এত ঝোঁক কেন? না, আমি বাংলাদেশের এভারেজ একটা স্টুডেন্টই ছিলাম। আমি BBA কমপ্লিট করার পরে 6 মাসের মতো একটা স্কুলে টিচার হিসেবে ছিলাম, অ্যান্ড দেন আমি চলে যাই। আমি বাংলাদেশেও কখনো পলিটিক্সে ইনভলভ ছিলাম না, বাট আমি আমেরিকায় যাওয়ার পরে আমি ওখানে বেশ কিছু স্টার্টিং জব করি, সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করি, দেন ডে বাই ডে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হই, দেন হচ্ছে স্টোর ম্যানেজার হয়ে যাই, দেন আমি রিটেল করতে করতে
আমার কাছে মনে হলো যে না আমি একটু রিয়েল এস্টেটের দিকে যাই। তো আমি রিয়েল এস্টেটের জবেও চলে যাই। দেন আমি ওখানেও অ্যাসিস্ট্যান্ট স্টার্ট করি, দেন আমি প্রপার্টি ম্যানেজার হয়ে যাই। সো প্রপার্টি ম্যানেজার হয়ে যাওয়ার সুবাদে যেটা হয় যে আমার মানে আমি যেই সিটিতে থাকি সেখানে হচ্ছে একই অনারের প্রায় 3-4টা প্রপার্টি ছিল, এক একটাতে প্রায় 250-300 করে অ্যাপার্টমেন্ট ছিল আর কি। তো আমার ওই জবের সুবাদে যেহেতু আমি প্রপার্টি ম্যানেজার, অনেকের অনেক প্রবলেম নিয়ে তারা আসতো যে কথা বলার জন্য, বা হয়তো তাদের সাথেও আমার কমিউনিকেট করতে হতো। তো সেক্ষেত্রে তাদের সাথে আমার একটা রেসিডেন্টদের সাথে আমার একটা পাবলিক রিলেশন তৈরি হয়ে যাওয়া, যেটা খুবই মানে আমার ইলেকশনের জন্য অনেক ভালো কাজ করেছে। এবং আমার মনে হয় যে এটা আমার ইলেক্টেড হওয়ার পিছনে একটা বেশ বড় একটা কারণ। না হলে এত অল্প সময়ে এত মানে একদম রাজনীতিতে চলে যাওয়াটা পসিবল ছিল না। বাট যখন আমি চলে গেলাম দেন হচ্ছে কালচারাল নিয়ে আমি কাজ করতে চাই বলতে হচ্ছে যেহেতু সিস্টার সিটির মেইন কনসার্নই হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ এবং এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, এবং এগুলো শুধু কালচারটা যে এখানে আসবে এমন না, কালচার হচ্ছে মেইন থিং থাকবেই, বাট এর সাথে সাথে কিছু অল্প সংখ্যক কিছু বিজনেস করা যায় কিনা, ট্রেড কতটুকু আমরা করতে পারবো, এগুলোও চলে আসবে এই প্রোগ্রামের মাধ্যমে। সেই ক্ষেত্রে আবারও একটু এই প্রসঙ্গে জানতে চাই যে আমাদের দেশের পোশাক অলরেডি জনপ্রিয় আমেরিকাতে, পোশাক ছাড়া পাটজাত দ্রব্যে কিন্তু আমরা অনেক সমৃদ্ধ। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য পাটজাত ছাড়াও আমরা যে জিনিসগুলোতে আমরা সমৃদ্ধ প্রসিদ্ধ, সেই জিনিসগুলো আসলে আমেরিকার সাথে সংযোগ স্থাপন করা বা সেই বাজারে এই জিনিসগুলোরই জনপ্রিয়তা সৃষ্টি করার জন্য আসলে আপনারা কি করছেন বা কি করা যেতে পারে? এরকম অনেক অপশন আছে আমেরিকায় করার। বাংলাদেশের যেটা পোশাক, যেমন আমি বাংলাদেশে কিছু ওয়ালমার্ট একটা শপিং মল আছে, হ্যাঁ আমি ওখানে যখন যাই মানে বেশ আমি দেখি যে মানে ইয়ারতে ট্যাগের মধ্যে দেখি যে মেড বাই বাংলাদেশ। তো তখন আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে যে না আমার বাংলাদেশের একটা প্রোডাক্ট আমি আমেরিকায় বসেও পাচ্ছি। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা ট্রেড করতে পারি। সেটা হতে পারে পাটজাত, কিন্তু আমরা আসলে যেটা হয় যে কিছু ইনফরমেশন জানি না, শুধু জায়গা মতো যদি কোনো ইনফরমেশন আমরা জানি যে অ্যাকচুয়ালি এটা স্টার্টিংটা কোথা থেকে করা যায়, এই ইনফরমেশনগুলো যদি আমরা জানতে পারি তাহলে মনে হয় খুবই ইজি হয়। আমি যদি এরকম ক্ষেত্রে আমি একজনের নাম প্রেফার করতে পারি, ওখানে বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স, মিস্টার আতিকুর রহমান, প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ চেম্বার অফ কমার্স। উনি আসলে অনেক কষ্ট করে মানে আমি এমনও মানে নিজের টাকা খরচ করে এই ইয়াটাকে চালু রেখেছে, ওনার বিজনেস অফ কমার্সের যে ইন্ডাস্ট্রিটাকে চালু রেখেছে যে ওনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে বা যেতে চায় ওনার মানে কন্ট্যাক্ট করে যে এরকম আমরা ছোট কিছু বিজনেস ট্রেড করতে চাই, আমার মনে হয় খুব বিশাল একটা সাকসেস আসতে পারে। তো যদি কারো ইন্টারেস্ট থাকে এই বিষয়গুলোতে যে হ্যাঁ তারা কিছু করতে চায় বাংলাদেশের প্রোডাক্টগুলোকে নিয়ে, এবং যেগুলো পার্ট থেকে শুরু করে চালতাল, তার আমি মানে রেফারেন্স করব যে ওনারা যেন তার সাথে যোগাযোগ করে, তাহলে উনি আরও হেল্প করতে পারবে এই বিষয়ে। আমরা আশাবাদী এই বিষয়ে, এবং আপনার সাথে কথা বলে আজকে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ এটিএন নিউজকে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হ্যাপেনিং পয়েন্টে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংস্কৃতি বিনিময়, এই বিষয় নিয়ে কথা বলছিলাম মুশফিকা কাশেম মিশুর সঙ্গে, কমিশনার পেমবার্ক পার্ক সিটি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।